গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উমা রানী। বসন্ত পড়ে গিয়েছে না? দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে, তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কত গভর্নমেন্টে চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানে ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুর বাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতুম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনো দিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গাঁয়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটা গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘা ড্রেস করে ফিরছি। পিয়ন খানকতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেলুম। বাংলোর চারিপাশের ঝাউ, কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে সনসন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের গাটা, মারঘেরিটা, ২ নং বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা, দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইল। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগলো। অনেক দিনের শৈল যে। কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কথবেল পেকেছে, আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখত। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছুটোছুটির আর অন্ত থাকত না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়াবার জন্যে পরের গাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান সে সহ্য করেছে। আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সেই শৈল তো আজকের নয়। যত দূর দৃষ্টি যায় পিছন ফিরে চেয়ে দেখলুম কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে, কত খেলাধুলোয় শৈল জড়ানো রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানকার জলজলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল। ঝাউ গাছের ডালপালার মধ্যেকার ওই বাতাসের শব্দের মতোই ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তারপর দিন ছুটি নিয়ে দেশে চলে গেল। বাড়ির সকলকে সান্ত্বনা দিল। আহা, দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল এই মোটে ৩ বৎসর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলুম। শৈল প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য একটা গলাবন্ধ বুনছিল। সেটা আধ তৈরি অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটে আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটে দেখে আমার মনের মধ্যে কেমন একটু হিংসে হলো। আমার জুতো বুনে দেবার জন্য উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাওয়া। তবু তো সে আজ নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম।
দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি ছিল, তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তাঁর আর বিশেষ কোনো সংবাদ রাখতুম না, তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম সে অনেকের অনেক অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়। বিবাহ সে নাকি আর করবে না। এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাবার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেক দিন মারা গিয়েছিলেন, বোনগুলির সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজেও তখন অবিবাহিত, কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলা ডাক্তারখানায় বসে নিরস একঘেয়ে ভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ঔষধ লিখে দেওয়া, রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের। সাদা জ্বর, হিল ডায়েরিয়া, বড় জোর কালা জ্বর, কালে ভদ্রে একাধটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকতো না তখন পড়তুম। না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিল। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনাতুম। বছর তিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলুম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের স্বনির্বন্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাত সে নাকি আর এড়াতে পারলে না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলুম না। শৈলর প্রতি তার ভালোবাসা অকৃত্রিমী, তারই বলে সে এতদিন জুঝল। তো সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলুম। আমার এমন কতগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যই আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম। সেও খুব উৎসাহ দিল। আমি অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়ছি, হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেইটাই আমার ভগ্নিপতির বাসা। দেখলুম কে একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সেই ঘরের ভিতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলুম, টুনি, ওই মেয়েটি কি নতুন বউ? হ্যাঁ দাদা। দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বললে, তাকে জানলার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে। ভালো দেখা গেল না। গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিক চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিনমানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললুম, হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে উঠল, বললে, আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি। তার উপর তো আবার চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি একটু গম্ভীর হলো। বললে, আপনি এসে পর্যন্ত তো এ বাড়িতে একবারও আসেননি দাদা। আজ দুপুরবেলা একবার আসবেন। দুপুরবেলায় ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাই ফোঁটা নিতে শৈলর নিমন্ত্রণে এ বাড়ি এসেছিল। তারপর আর এ বাড়ি আসিনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে, দাদা, বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিয়ে বললে, ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা,
মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, এক রাশ কোঁকড়া কোঁকড়া ঠাস বুনানি কালো চুল মাথা ভর্তি, বেশ মোটা সোটা গড়ন, বয়স বোধহয় 14-15 হবে। টুনির মা বললেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেইখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অন্য ছেলেপিলে কিছু নেই। তাদের সঙ্গে কি জানাশুনো ছিল, তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘোমটা আরেকটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি যে তোমার দাদা। তোমার নামটি কি? তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদু স্বরে উত্তর দিল, উমা রানী। আমি বললুম, আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? এসো উমা রানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালুম। খানিকক্ষণ তার সঙ্গে এ কথা সে কথা নানা কথা কইলুম। জিজ্ঞাসা করলুম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে না? উমা রানী একটু হেসে চুপ করে রইল। আমি বললুম, তোমার বাবা থাকেন কোথায়? মাও। আমি মাউয়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞাসা করলুম, মাও? সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিসারিয়েটে চাকরি করেন। তোমার আর কোনো ভাই বোন নেই না? না, আমার পর আমার আর এক বোন হয়, সে আতুরেই মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে। ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেবার জন্য জিজ্ঞাসা করলুম, তুমি লেখাপড়া জানো উমা রানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তাম। বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন, তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি। আমি উমা রানীর কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলুম। এমন সুন্দর শান্তভাবে সে কথাগুলি বলছিল মাটির দিকে চোখ দুটি রেখে যে আমার বড় ভালো লাগলো। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অন্য আর এক সময় আসব, এখন আসি। দাঁড়িয়ে উঠেছি। উমা রানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। আমি তাকে বললুম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমা রানী, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমা রানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আবার মামার বাড়ি এলুম। অষ্টমী পুজোর দিন দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার মামার বাড়ি পুজো হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাবার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছিলেন তো দাদা, দিদি এসেছিলেন আরতির সময়, আপনাকে দেখবার জন্য আপনার ঘরে গেলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্যে, আপনি উঠলেন না, তারপর তারা সব চলে গেলেন। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন, আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝে বললুম, দিদি মানে? উমা রানী? হ্যাঁ, দিদি, টুনিদি এরা সব আরতির সময় এসেছিলেন কি না? উমা রানীর কথা আমার খুব মনে ছিল, তাই সেই ভক্তিনম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি,
তারপর দিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকেও না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললেন, এসো বাবা, তা এতদিন এসেছো, এ বাড়ি কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম। উমা রানী মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরেই হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও গে, এখানে এই ধোয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল, একি দাদা যে, কি ভাগ্যি! বৌদি দাদা দাদা বলে মরে ফিদি। আমায় জিজ্ঞেস করে, দাদা পুজোর ছুটিতে বাড়ি আসবেন তো? দাদার দায় পড়ে গিয়েছে খোঁজ করতে। 4-5 দিন এসেছেন, এ বাড়ি চৌকাঠ মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি? আমাকে একটু অপ্রতিভই হতে হলো। উমা রানীর কোঁকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি? টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়তে লাগলো। আমি দালানে একটা খাটের উপর বসেছিল। উমা রানী নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন, সে কথা কি ঠিক? উমা রানী নত মুখেই উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা যেন একটু কেঁপে গেল। ওর বিরহী বালিকার হৃদয়টি মা বাপের জন্য তৃষিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বলল, আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? উমা রানী উত্তর দিল, বেশ ভালো। আমি তার নত মুখখানির দিকে চেয়ে বললুম, তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জল হওয়া আর এই ধুলো ধোঁয়া, ভালো লাগতেই পারে না। উমা রানী একটু হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বললে, ঠিক এদেশের মতো হয় না, হিন্দুস্থানীরা কি একটা করে, সেও অনেকটা এই রকমের। আর সেখানে এ সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমা রানী আবার একবার আমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করল। আমি বললুম, রানী, আমি যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমা রানী বোধহয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললে, কাল বিকেলে আসবেন দাদা? এর আগে উমা রানী কখনো আমায় দাদা বলে ডাকেনি। আমি ওর মুখে দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম। বললুম, কাল তো বিজয়া দশমী, আসবো বই কি। তারপর দিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম। সকলকে প্রণাম করলুম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সে ঘরের দোর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে একটা বড় সুন্দর দৃশ্য দেখলুম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি ঘরের মধ্যে খাটের উপরে বসে আমার ছোট ভাই শচীশ। তার বয়স 12-13। তার পাশে উমা রানী দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছন আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে উমা রানী শচীশের কাঁধের উপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বড়দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হলো আজ শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারত না। উমা রানীর প্রতি এতদিনে অননুভূত একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে
ঘরের ভিতর ঢুকে পড়ে উমারানীকে বললুম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারি উমারানীর মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমত খেয়ে গেল হঠাৎ যে খামোখা যে এত প্রণাম করে, আজ বিজয়ের প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আজ যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোন বিহীন নির্জন প্রাণটি কিসের জন্য তৃষিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করলুম, জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাবার জন্য ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জুড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সেই সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে, দাদা একটু মিষ্টি মুখ করুন। আমি টুনিকে বললুম, আয় টুনি। সকলে মিলে উমারানীকে খাটের উপর বসালো, খাবার সকলকেই দিল। উমারানী লজ্জায় একেবারে আড়ষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জার চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘোমটা বেশ করে খুলে দিল। বললুম, আমি দাদা, আমার কাছে লজ্জা কিরে রানী? আমার লক্ষ্মী ছোট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করল। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরো খানিক পরে আমি উঠতে যাচ্ছি, উমারানী কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলুম, রানী আজ ঠাকুর বিসর্জন দেখলি নে? ওপরের ঘরের জানলা থেকে দেখছিল, বেশ ভালো, অনেক রকমের প্রতিমা না? হ্যাঁ, কত সব বড় বড়। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বললে, দাদা কাল আসবেন না? আমি বললুম, সে কি বলতে পারি, সময় পাই তো আসবো, আবার শিগগির চলে যাব কিনা, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির যাবেন দাদা? হ্যাঁ, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই যেতে হবে। উমারানী নত মুখে চুপ করে রইল। বললুম, তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। উমারানী বললে, বাবা বোধহয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেবার জন্য বললুম, তবে আর কি, এই দুটো দিন কোনো রকমে কাটালেই তো। সে একটু চুপ করে থেকে তারপর যেন ভয়ে ভয়ে বললে, যাবার আগে একবারটি এ বাড়ি আসতে পারবেন না দাদা? বললুম, খুব খুব আসবো বই কি, নিশ্চয়ই। এর ৬-৭ দিন পরে গৌহাটি রওনা হল। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলাম উমারানীর পশ্চিমে যাওয়া হয়নি, কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেননি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা যাবার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছা থাকলেও গৌহাটি যাবার আগে উমারানীর সঙ্গে দেখা করা আর আমার ঘটে ওঠেনি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম। উমারানীর কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো, তারপর দিন কতক পরে তেমন বিশেষ করে আর মনে হতো না, ক্রমে প্রায় ভুলেই গেল। কিছুদিন পরে গৌহাটি চাকরি ছেড়ে দিল। শিলচর, দার্জিলিং, নানা চা বাগান বেড়ালুম। দু একটা হাসপাতালেও কাজ করলুম। সব সময় নির্জনে কাটাতো। একা বাংলোয় থেকে থেকে কেমন হয়েছিল, অনেক লোকের ভিড়, অনেক লোকের একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতুম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেওয়ালের গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপের চারিপাশ ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রির একটা স্তব্ধ গম্ভীর ভাব, আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, ওই আমার কাছে বড় প্রিয়।
বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলাম জগতের যুগ যুগের জ্ঞানবীরদের বই। গাউস, জলনার, হেলমহলস, গেইকি, লোগান, ডালসন, যাদের অলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের তার রহস্যময় বালিকা জীবনের তমসাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে, যাদের মনীষার যোগদৃষ্টি অসীম শূন্যের দূরতা ভেদ করে বিশাল নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে, তাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতাম। জগতের রহস্য ভরা অন্ধি সন্ধি তাঁদেরই প্রতিভার তীব্র সার্চলাইট পাতে উজ্জ্বল হয়ে তবে তা আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টির সীমার মধ্যে আসছে। এই রকম প্রায় 7-8 বছর পরে আবার কলকাতায় গেলুম। ভাবলুম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব। মামার বাড়ি গিয়ে উঠলুম। শুনলুম সামনের বাড়িটায় আমার ভগ্নিপতিরা আর থাকে না, তারা বছর 5-6 হলো দেশে চলে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটল। প্র্যাকটিস যে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এরকম মনে করবার কোনো কারণও দেখতে পাচ্ছিলুম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে বসে পড়ছি। এমন সময় কে ঘরে ঢুকলো। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলুম না, তারপর চিনলুম টুনি। অনেক দিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য হলো তেমনি খুব আনন্দিতও হলো। টুনি বললে সে তার স্বামীর সঙ্গে আজ 5-6 দিন হলো কলকাতায় এসেছে। সিমলেতে তাদের কোন আত্মীয়ের বাড়িতে এসে আছে। আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলুম, সুরেন এখন কোথায়? টুনি বললে, ছোটদা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলুম, উমারানী কেমন আছে? টুনি একটু চুপ করে রইল, তারপর বললে, দাদা সে অনেক কথা। আপনি এখানে আছেন তা আমি জানতাম। সেসব কথা আপনাকে বলবো বলেই আমার একরকম এখানে আসা। আমি বললুম, কি ব্যাপার শুনি, সে ভালো আছে তো? টুনি বললে, সে ভালো আছে কি আছে সে আপনিই শুনুন না। সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপের নিতে আসবার কথা ছিল, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি। পত্র দিয়েছিলেন পরের মাসে নিয়ে যাবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এলো তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সেই বিয়ের কোণে বাপের বাড়ি থেকে এসেছিল, এমন অদৃষ্ট আর সে মুখ হতে হলো না। তারপর আমি জিজ্ঞাসা করলুম, উমারানীর মা? টুনি বললে, শুনুন না, মা আবার কোথায়? তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। তারপর এদিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না। তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন। বৌদি থাকেন চাঁপাপুকুরের বাড়িতে পড়ে। দাদা চিঠিপত্রও দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে। সে মুখ ফুটে কখনো কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায়। মেয়ে মানুষেরও কষ্ট যে কি সে আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি। তা তিনিও আজ 2 বছর মারা গিয়েছেন। বাড়িতে আছেন শুধু পিসিমা। সেই শান্ত ছোট মেয়েটির উপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হলো। জিজ্ঞাসা করলুম, সুরেনের এমন ব্যবহারের মানে কি? টুনি বললে, তা তিনিই জানেন। তবে তিনি নাকি বলেন জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে করার তার কোনো ইচ্ছা ছিল না। এই সব বড়দাও দেশের বাড়িতে থাকেন শুধু পিসিমা। কাজেই বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে এমন একটা লোক পর্যন্ত নেই।
পিসিমা আছেন, কিন্তু সে না থাকারই মধ্যে। সে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, আপনাকে একটা কথা বলি দাদা, আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা বলতে পারিনে দাদা। সেবার চাপা পুকুরে গিয়েছিলুম। বৌদি বললে, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরজি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখনই তার কাছে গিয়েছি, আপনার কথা এমন দিন নেই যে সে বলেনি। বলে, ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতেই আপনার খোঁজ নেয়। তা বড্ড পোড়া কপালি যে, কারুর কাছ থেকে কোনো স্নেহই কোনো দিন সে পেল না। আপনার পায়ে পড়ি দাদা, আপনি তাকে একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে সে বোধহয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিশার উপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ির চিল ছাদের উপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলুম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? টুনি বললে, সে একরকম না যাওয়াই দাদা। বছরে হয়তো দুবার, তাও গিয়ে এক আধ দিন থাকেন। তাও যান সে কি জন্যে? কিস্তি না কি? সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য এক আধটা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। বক্তৃতার বিষয় ছিল যেমনই চিত্তাকর্ষক, বক্তৃতার অর্ধাংশ ও বক্তার যুক্তি প্রণালী ছিল তেমনই দুর্বোধ্য। আরম্ভ হবার সময় ছাত্রের দলে হল ভরা থাকলেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তারা প্রায় সরে পড়েছিল। কেবল জনকতক নিতান্ত নাছোড়বান্দা রকমের ছাত্র তখনও হলে বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তার ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তাঁর বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্য মূর্তির ঋজু দেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো বোধ হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূর, কলকাতার ইট পাথরের রাজ্য থেকে অনেক দূর। আমার অভাগিনী বোনটি যেখানে নিঃসঙ্গ জীবনযাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে উমারানের বালিকা মুখখানি বড় বেশি করে মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতি ভরা দৃষ্টি, অনেক দিন পরে বাবাকে দেখতে পাবার জন্যে তার সে করুণ আগ্রহ। তার আগ্রহ ভরা দাদা ডাকটি অনেক দিন পরে আবার বড় মনে পড়ল। ভাবলুম, সত্যি কারুর কাছ থেকে কোনো স্নেহ কখনো সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বকথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন যেন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি ঘরের কোণে বসে দিনরাত চোখের জলে ভাসবে? জগতের আনন্দ বার্তা তার কাছে বহন করে নিয়ে যাবার কি কেউ নেই? বাইরে যখন এলুম, তখন গোলদিঘির জলের উপর চাঁদ উঠেছে। সেই ধোঁয়া ভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার শুভ্র মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মাঝে মাঝে মরশুমি ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশীর অমন বৃষ্টি ধোঁয়া জুঁই ফুলের মতো জ্যোৎস্নাও ধোঁয়ার জাল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতায় দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে লক্ষ্য করে আমার একটা কথাই কেবল মনে হতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুলের ক্ষেত, এই ত্রয়োদশী, এবারকার মতো সব মিথ্যে,
সব ব্যর্থ। ও জ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক সেই শুভরাত্রির, যে রাতে আকাশ ভরা সার্থকতা ওকে বরণ করে নেবে ফোটা ফুলের ঘন সুগন্ধের মধ্যে দিয়ে, তরুণ তরুণীদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে, গভীর রাতের নীরবতার কাছে পাপিয়ার আকুল আত্মনিবেদনের মধ্যে দিয়ে। বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার জীবনটিকে আমি হারিয়ে বসেছিলাম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলুম উমা রানীর কাছে যাব বলে। শীত সেদিন নরম পড়ে এসেছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া অতর্কিতভাবে গায়ের ওপর এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরদিন বেলা প্রায় 2টোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলুম ওদের গাঁ সেখান থেকে প্রায় 4 ক্রোশ। হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই, কোনো রকম যানবাহনের সম্পূর্ণই অভাব। কখনো এদেশে আসেনি। জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলো। কাঁচা রাস্তার দুধারে মাঠ, মাঝে মাঝে লতা পাতায় তৈরি বড় বড় ঝোপ। কোনো কোনো ঝোপের তাজা সবুজ ঘন বুনানি মাথা আলো করে ফুটে আছে সাদা সাদা মেটে আলুর ফুল। মাঠে মাঠে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়ালে গ্রামের মধ্য দিয়ে যেতে মাটির পথের ওপর অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়া আমের বোলের আর বাতাবি লেবুর ফুলের গন্ধে মাতাল। বুনো কুলে আর বৈচি গাছের বনে কোনো কোনো মাঠ ভরা। পরন্ত রোদে গাছপালার তলায় ঘন ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় ছোট ছোট পাখির দল কিচকিচ করছে। মাঝে মাঝে কোনো কোনো জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমনই সুগন্ধ বেরুচ্ছে যে তার কাছে খুব দামি এসেন্সের গন্ধ হার মানে। পায়ের শব্দ পেয়ে শুকনো পাতার রাশির উপর খসখস শব্দ করতে করতে 2-1টা খরগোশ কান খাড়া করে রাস্তার এপাশের ঝোপ থেকে ওপাশের ঝোপে দৌড়ে পালাচ্ছে। মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ার প্রথম স্পর্শেই আবেশ বিধুরা তরুণের মতো রাগ রক্ত হয়ে উঠেছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাবার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবারে পড়বে চাঁপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল। আশপাশের নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাজের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার স্নেহের বনটি? কোন গৃহস্থের আঙিনার আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে? রাস্তার মধ্যে এক জায়গায় কতগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন বললে, আসুন, আমি সে বাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি। খানিক রাস্তা এগিয়ে গিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপর একটা বড় পুরানো বাড়ির সামনে গিয়ে বললে, এই তাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জ্যাঠাইমা, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ও পাড়া থেকে নিয়ে আসছি। বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, তোমায় তো চিনতে পারছি না বাবা, কোন জায়গা থেকে তুমি আসছো? আমি আমার নাম বললুম, পরিচয় দিতেও উদ্যত হলুম। বৃদ্ধা বলে উঠলেন যে আমায় আর পরিচয় দিতে হবে না, আমার আসা যাওয়া নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না? আমি তো ঘরের ছেলের বাড়া, আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কি ইত্যাদি। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলুম। কেবল মনে হতে লাগলো 8 বছর। আজ 8 বছর পরে
কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে। আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু বুঝছি। আমার বুকের তারে তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব, তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারব, তার মিষ্টি দাদা ডাকটি শুনব। একথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলুম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিকেই ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অশ্বত্থ চারা উঠেছে। বাইরের উঠান পার হয়ে ভেতর বাড়ির উঠানের দরজায় পা দিয়েই বৃদ্ধা বলে উঠলেন, ও বৌমা, বার হয়ে দেখো কে এসেছে। কে পিসিমা বলে প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধ ঘোমটা দেওয়া, ঘোমটার পাশ দিয়ে চুলগুলো অসংযতভাবে কানের পাশ দিয়ে কাঁধের উপর পড়েছে। পরনে আধ ময়লা শাড়ি, চেহারা রোগা রোগা একহারা। এই সেই উমারানী? তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, আর মাথায়ও অনেকটা বেড়ে গিয়েছে। কয়েক সেকেন্ড উমারানী আমায় চিনতে পারলে না, তারপরই যেন হাঁপিয়ে বলে উঠল, দাদা। অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরুল না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের উপর উপুড় হয়ে পড়ল। আমি তাকে ওঠালুম। তার মুখে দেখলুম এক অপূর্ব ভাব। মনে হলো আনন্দ, বিস্ময়, আশা, অভিমান সব ভাবের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বললেন, বাবা তুমিই আসো না। বৌমা দাদা বলতে অজ্ঞান। কত দুঃখ করে বলে, কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার দেখা পেতাম। এ তেপান্তরের পুর, তিনি আসবেন কেমন করে? বৌমা, সতীশকে আগে হাত মুখ ধোবার জল টল দাও, বাছা একটু ঠান্ডা হোক, যে পথ। হাত মুখ ধোবার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এই অবস্থায় হঠাৎ আসব, তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারির মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতি লাভের সুযোগ দেবার জন্যেও আমিও কোনো কথা বলছিলুম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বললে, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়ল? আমি আগেকার মতো তার মাথায় দুপাশের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বলল, রানী, আসতে পারিনি হয়তো নানান কাজে, কিন্তু এ কথা মনে ভাবিসনি যে ভুলে গিয়েছিল। চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়? 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা রানী, আমি আসবো এ কথা ভেবেছিলি? তার 2 চোখ জলে ভরে এলো। বললে, কি করে ভাববো দাদা? আমি আপনাদের আবার দেখতে পাবো, আদর যত্ন করতে পারবো, এমন কপাল যে আমার হবে, তা কি করে ভাববো? এলোমেলো যেসব চুল তার ঘোমটার আশেপাশে পড়েছিল, সেগুলো সব ঠিকমতো সাজিয়ে দিতে দিতে বললুম, সেই জন্যেই তো এলুম রে। আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না? ভাবিস বুঝি দাদাদের মন সব শান বাঁধানো? সে বললে, তাই আজ 2-3 দিন থেকে আমার বাঁ চোখের পাতা অনবরত নাচছে দাদা। আজ ওবেলা যখন ঘাটে যাই তখন বড্ড নেচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়ে মানুষের বাঁ চোখ নাচলে ভালো হয়। আমি বললুম, আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী? সে একথার কোনো উত্তর দিল না। তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন?
সে নত মুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললুম, চিঠিপত্র দেয়? উত্তরে সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ। তার মুখের ভাবে বুঝলুম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দক্ষিণী বোনটির এলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গলে গেল। রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিল। কত রাত তার এই রকম চোখের জলে কেটেছে তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারিপাশের গাছপালার মধ্যেকার ওই ঝিঝি পোকার রব। উমারানী জিজ্ঞাসা করলে, দাদা, আপনি কোথায় থাকেন? আমি বললুম, আগে নানা জায়গায় ঘুরছিল, এখন ঠিক করেছি কলকাতাতেই থাকব। সে বললে, আপনি বিয়ে করেছেন দাদা? বললুম, না রে, বিয়ের তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হবে। ছোট্ট মেয়েটির মতন ঠোঁট দুটি অভিমানে ফুলে উঠল। বললে, তাই বই কি, আপনি বুঝি ভেবেছেন চিরকাল এইরকম ভেসে ভেসে বেড়াবেন? তা হবে না দাদা, এই বছরেই আপনার বিয়ে দেব। আমার হাসি পেল। বললুম, দিবি তুই? সে বললে, দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। আমি বললুম, তা যেন হলো, কিন্তু আমার তো বাড়ি ঘরদোর নেই, বিয়ে করে রাখবো কোথায়? সে বললে, কেন দাদা, রাখবার জায়গার বুঝি ভাবনা? আমি বউকে এখানে রাখবো, দুজনে মিলে বেশ ঘর সংসার করব। আমি একটু গম্ভীর ভাবে বললুম, তাহলে পাঁজিখানা আবার যে ফেলে এলুম রানী, সামনের মাসে দিনটিন যদি থাকে। উমারানী বললে, পাঁজি তো ওপরের ঘরে রয়েছে দাদা, আপনি এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই হবে। আশ্বস্ত হল। কি বলতে যাচ্ছিলাম, উমারানী বলে উঠল, আপনাকে খাওয়ানোর বন্দোবস্ত করি গিয়ে, কাল থেকে পেটে ভাত যায়নি, আপনার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে দাদা। তারপর দিন ভোরে উঠে দেখি উমারানী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমারানীর শরীরের দিকে চেয়ে দেখি তার শরীরে আর কিছু নেই। রাত্রে ভালো টের পাইনি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্যশ্রী সম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের মধ্যে কেমন করে উঠল। তাকে জিজ্ঞাসা করল, এত সকালে নাইতে যাবার কি দরকার রে রানী? সে বললে, একটু সকাল সকাল না নিয়ে এলে কখন রান্না চড়াবো দাদা? কাল রাত্রে তো আপনার খাওয়াই হয়নি একরকম। আমি বলল, তা হোক, আমাকে যে 8টার মধ্যেই খেতে হবে তার কোনো মানে নেই, এত সকালে নাইতে যেতে হবে না তোর। উমারানী ঘোড়া নামিয়ে রাখল। পিসিমা বললেন, তোমার কথা তাই শুনলে বাবা, নইলে ও কি তেমন পাগলি মেয়ে নাকি দ্বাদশীর দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে? শোনো না, বলি বৌমা, তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নেব না। শোনে না, বলে, পিসিমা, কাল গিয়েছে আপনার একাদশী, একটু সকাল সকাল কাজ না সেরে নিলে আপনাকে দুটো খেতে দেব কখন? সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে শুয়ে কি বই পড়ছিল। উমারানী এসে চুপ করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। বললুম, কে রানী? আয়না ভেতরে। আমি উঠে বসলুম। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলুম তার শরীর আগেকার চেয়ে খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টল টল করছে। বয়স যদিও 22-23 হলো, তার মুখ এখনো 13 বছরের মেয়েটির মতোই কচি। কথা আরম্ভ করবার ভূমিকা স্বরূপ বললুম, আজ বড্ড গরম পড়েছে না? উমারানী বললে, হ্যাঁ দাদা, আমি ভাবলুম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন, আপনি দিনমানে ঘুমোন না বুঝি? বললুম, মাঝে মাঝে হয়তো ঘুমোই, আজ আর ঘুমোবো না, আয় এখানে বস, গল্প করি। তাকে কাছে বসালো। তার চুলের অবস্থা দেখে বুঝলুম সে চুলের যত্ন করে না,
মুখের আশেপাশে কোঁকড়া চুলের রাশ অযত্ন বিন্যস্তভাবে পড়েছিল। চুলগুলোর রং একটু কটা হয়ে পড়েছিল। রাত্রের মতো চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, তোর শরীর তো খুব খারাপ হয়ে গেছে। বিয়ের পর সেই সময় কেমনটি ছিলি? খুব কি জ্বর হয়? একটু হাসি ছাড়া সে এ কথার কোনো উত্তর দিলে না। আমি বললুম, না, এ কথা ভালো না রানী। আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেব, সেইটা নিয়ম মতো খেতে হবে, না হলে এই যে মহা কষ্ট। একটু পরে সে বললে, তাহলে সত্যি দাদা, আমি কিন্তু বিয়ের চেষ্টা করব, বলুন। আমি তার কথায় মনে বড় কৌতুক অনুভব করলাম। এই অবোধ মেয়েটা জানে না যে সে এমনই একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। বললুম, বকিস নে রানী। খানিকক্ষণ হয়ে গেল। সে আর কথা কয় না দেখে পিছন ফিরে দেখি ছেলে মানুষে হঠাৎ ধমক খেলে যেমন ভরসা হারা চোখে তাকায়, তার চোখে তেমনই দৃষ্টি। মনে হলো একটা ভুল করেছি। উমারানী সেই ধরনের মেয়ে যারা নিজেকে জোর করে কখনো প্রচার করতে পারে না, পরের ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে দিয়ে স্রোতের জলের শ্যাওলার মতো যারা জীবন কাটিয়ে দিতেই অভ্যস্ত। স্নেহ সুখে সে আবল তাবল বকছিল। এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে চলে তার চেয়েও। কথাটা যতটা পারি সামলে নেবার জন্য বললুম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেবার ইচ্ছে থাকতো তাহলে তুই পাঁজিখানা আনতিস। দিন কোন মাসে আছে না আছে সেগুলো সব দেখতে হবে তো, না শুধু শুধু তোর মুখে কেবলই বুকনি। উমারানীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। চোখের সে ভয় ভয় দৃষ্টিটা কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল। বোধহয় বিয়ে করবার জন্য নিতান্ত উৎসুক দাদাটির ওপর তার একটু কৃপাও হলো। সে বললে, পাঁজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব, সে তো আমি ভেবেই রেখেছি দাদা। আপনি বসুন, আমি ও ঘর থেকে পাঁজিখানা নিয়ে আসি। দালানের ওপাশে একটা ঘর ছিল। উমারানী সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময় পিসিমা নিচে থেকে ডাক দিলেন, বৌমা নেমে এসো, বেলা যে গেল, চালগুলো আবার কুটতে হবে তো। উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাঁজিখানা দিয়ে বললে, আপনি দেখে রাখুন দাদা, আমায় বলবেন এখন, আমি এখনই আসছি। সে নিচে নেমে গেল। তখন বেলা একটু পড়ে এসেছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবুর ফুলের গন্ধে ঘরের বাতাস ভুর ভুর করছে। বাগানের পথের পাশের সজনে গাছগুলো ফুলে ভর্তি। পড়ন্ত রোদ ঝিরঝিরে বাতাসে পেয়ারা গাছের সাদা ডালগুলো বুটি কাটা রাংতার সাজে মুড়ে দিয়েছে। উমারানী কাজে গিয়েছে। এখন আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাবার ইচ্ছে হলো। উঠতে গিয়ে লক্ষ্য করলাম খাটের পাশে একটা কাঠের হাত বাক্স রয়েছে। সেটা অনেক কালের, রং ওঠা, তাতে চাবির কলটাও নেই। সেই কাঠের বাক্সটার ডালা খুলল। দেখি তার মধ্যে কতকগুলো টাটকা তোলা লেবু ফুল, কতকগুলো গাঁদা ফুল, আর কতকগুলো আধ শুকনো ঘেঁটু ফুল। ফুলগুলোর তলায় একটা আধ ময়লা ন্যাকড়ায় যত্ন করে জড়ানো কি জিনিস। ন্যাকড়ায় এমন কি জিনিস যার সঙ্গে এতগুলো ফুলের কার্যকারণ সম্পর্ক? এই নির্ণয় করতে কৌতূহলবশত ন্যাকড়ার ভাঁজ খুলে ফেলে দেখলুম তার মধ্যে খান কতক খামের চিঠি। চিঠিগুলোর উপর উমারানীর নামে ঠিকানা লেখা, হাতের লেখা ভগ্নিপতি সুরেনের। তার পোস্ট অফিসের মোহর দেখে বুঝলুম চিঠিগুলো ৫-৬ বছরের পুরানো, একখানা কেবল ১ বছর আগে লেখা। কৃপণের ধনের মতো উমারানী যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করছে, তার মধুর হৃদয়ের স্নেহ ছায়া গহন জ্যোতি বনে যার স্মৃতির নীরব আরতি এমনই দিনের পর দিন প্রতি সকাল সাঁঝে চলছে, কেমন সে অভাগা দেবতা যে এ উপাসনা মন্দিরের ধূপ গন্ধকে এড়িয়ে চিরদিন বাইরে বাইরেই ফিরতে লাগলো। মাঠ থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে।
ওদের রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে উমারানী বললে, দাদা এলেন? আমি উত্তর দেবার পূর্বেই সে হাসি মুখে রান্নাঘর থেকে বার হয়ে এলো। বললে, দাদা বুঝি আমাদের দেশ বেরিয়ে বেড়াচ্ছেন? কোন দিকে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি? তারপর সে বলল, দাদা আপনি রান্নাঘরে বসবেন? আপনার জন্য আমি পিঁড়ি পেতে রেখেছি। পিসিমা বললেন, বৌমার যত অনাচ্ছিষ্টি, এখানে বাছাকে ধোঁয়ার মধ্যে বসিয়ে রাখা। আমি বললুম, আমার কোনো কষ্ট হবে না, এখানেই বসি পিসিমা। রান্নাঘরের মধ্যে গিয়ে বসলুম। উমারানী খাবার তৈরি করে রেখেছিল, আমায় খেতে দিল, তারপর কাজ করতে বসে গেল। দেখলুম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ নিয়ে খুব উৎসাহের সঙ্গে পিঠে তৈরি শুরু করেছে। পিসিমা খুবই বৃদ্ধা, তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না, খাটতে সবটাই হচ্ছিল উমারানীর। রোগা মেয়েটির অবস্থা দেখে বড় কষ্ট হলো। ভাবলুম, কেন অনর্থক পিঠে করতে বসে মিথ্যে কষ্ট পাওয়া। সেবার আনন্দে উমারানী যা করতে বসেছে তার বিরুদ্ধে কোনো কথা বললুম না অবশ্য। জিজ্ঞাসা করলুম, রানী আমায় পিঠে গড়তে শিখিয়ে দিবি? উমারানীর বড় লজ্জা হলো। মুখটি নিচু করে সে বললে, দাদা আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে গড়ে নিতে হবে যে আপনি পিঠে গড়তে শিখবেন? পিসিমা বললেন, না, তোমার দাদার পিঠে খাবার ইচ্ছে হলে এই 7 লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে খেয়ে যাবেন। উমারানী চুপ করে রইল। আমি বললুম, তা কেন পিসিমা? ও তার আর এক উপায় বার করেছে, শোনেননি বুঝি? পিসিমা বললেন, কি বাবা? আমি বললুম, ও এই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। পিসিমা বললেন, তা বৌমা তো ঠিক কথাই বলেছে বাবা, এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়? সংসারী হতে হবে তো। উমারানী বলে উঠল, ভালো কথা দাদা, দিন তখন তো আর দেখা হলো না পাঁজিতে। আমি আর উপরে যেতে পারলুম না, অবশ্যই করে বলবেন খাওয়ার পর রাত্রে। আমি বললুম, বলবো রে বলবো, এতদিন তো মনে ছিল না তোর, এখন সামনে পেয়ে বুঝি দাদার উপর ভারী মায়া? পিসিমা বললেন, ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা, সে কথা বুঝি বৌমা বলেনি তোমায়? আজ 3-4 বছর হলো। ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে তখন বৌমা এক জোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্যে। বলে, দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেবার জন্য উল বোনা শিখে প্রথম কিনা জুতো বুনলো তার স্বামীর। তা আমি এবার দাদাকে পশমের জুতো পরাবো। তারপর ওদের আর কলকাতা যাওয়া হলো না, সুরেনের অন্য জায়গায় চাকরি হলো। তুমিও তো আর কখনো এদিকে আসনি। কাল তুমি আসতেই বৌমার যে আহ্লাদ। আমায় বললে, পিসিমা আমার সাধ এইবার পুরল, এতদিন পরে দাদাকে পশমের জুতো পরাতে পারবো। উমারানীর চোখ দুটি লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের আলোয় উজ্জ্বল তার মুখখানি কিশোরীর মুখের মতন এমন লাবণ্য মাখা, অথচ কচি মনে হচ্ছিল যে বোধ হলো নোলক পড়লে তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথায় আর খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম তখন চাঁদ উঠেছে। গভীর রাতের মৌন শান্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে। আজ অনেকক্ষণ উমারানীর নিকট বসে থেকে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি। উমারানীর থাইসিস হয়েছে। মৃত্যু ওর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে। শিগগির ওকে বেরিয়ে পড়তে হবে অনন্ত পথের তীর্থযাত্রায়। উমারানী 1 গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকল। জল নামিয়ে রেখে বললে, কই দাদা সে পাঁজিখানা? তার মুখের দিকে চেয়ে বড় মন কেমন করে উঠল। বললুম, রানী এদিকে আয়। একথা আমার মনে উঠল না যে উমারানী আমার আপন বোন নয়, বা আমাদের দুজনেরই বয়স কম। আমিও যেমন নিঃসংকোচে বললুম,
সেও তেমনই নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। আমিও যেমন নিঃসংকোচে বললুম, সেও তেমনই নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। 8 বছর আগের মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, রানী, জুতোর কথা কে বলেছিল রে তোকে? উমারানী অসীম নির্ভরতার সঙ্গে ছোট্ট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের উপর তার মুখটি লুকিয়ে রাখলে। ওরে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হতো, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশি ভরে দাগ কেটে ডাক্তারি ওষুধের মতো দিয়ে যেত। আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছ থেকে পেলুম না। কেন পেলুম না তাও একটু পরেই বুঝলুম। একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে বা যার কাছে আমি একসময় এ কথা বলেছিলাম, সে হচ্ছে সুরেন। সুরেনই বোধহয় বিয়ের পর কোনো সময় উমারানীকে এ কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না। রানী, একটা কথা জিজ্ঞাসা করি? টুনি বলছিল, মানে সুরেন কি ঠিক চিঠিপত্র দেয়, বাড়ি টাড়ি আসে? উমারানী বড্ড জড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিল না, মুখও তুলে নিলে না। আগের মতো আমার পায়ের উপর মুখটি লুকিয়ে রেখে চুপ করে রইল। অনেকক্ষণ কেটে গেল। তারপর বুঝলুম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি বলে দেব ঠিক বুঝতে পারলুম না। শুধু তার মাথার চুলগুলোর উপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলুম। বেশি দিন না রে সোনার বোনটি, বেশি দিন না, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশেষে ঢেলে দিয়ে যখন সে নিচে শুতে নেমে গেল, চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর 2-3 দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম। এর আগেই চলে আসতুম, কলকাতায় অনেক কাজ ছিল আমার। কিন্তু উমারানীর করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি। উমারানী কাঁদো কাঁদো মুখে নিকটে এসে দাঁড়ালো। আমায় বললে, আবার কবে আসবেন দাদা? বললুম, আসবো রে, আবার পুজোর সময় আসব। সে বললে, সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন। আমাদের এখানে রথের বড় জাঁকজমক হয় দাদা। আর আমি কিন্তু আপনার বিয়ে দেবই এই বছরে। লক্ষ্মী দাদামণি, আপনার পায়ে পড়ি, আপনি অমত করবেন না। তারপর সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখলে। বললে, আমি আন্দাজে বুনেছি, আপনি পায়ে দিয়ে দেখুন দেখি দাদা, হবেক্ষণ বোধ হয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে উমারানী বড় খুশি হল। তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে আবার বললে, দাদা, আমি আপনার গরিব বোন, কখনো আসেন না এখানে। যদি বা এলেন, না পারলুম ভালো করে খাওয়াতে দাওয়াতে, না পারলুম আদর যত্ন করতে, এসে শুধু কষ্টই পেলেন। কি করব, আমার যেমন কপাল। অনেক দিন আগেকার মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করলে। তার চোখের জল আমার পায়ের ওপর টপ টপ করে ঝরে পড়তে লাগলো। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, রানী, তুই আমার মায়ের পেটের বনি। এ কথা ভুলে যাসনি কখনো যে তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাইরের বাড়ির দৌড় ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে পিছন ফিরে দেখলুম সে কাতর চোখে এক দৃষ্টে চেয়ে আছে। যখন পথের বাঁক ফিরেছি তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারি গাছের সারির ফাঁক দিয়ে তার রুক্ষ কোঁকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখখানির উপর গিয়ে পড়েছিল।
বছর খানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজ স্টেটে। সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানলুম উমারানী মারা গিয়েছে। যাবেই তা জানত। সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলুম এই তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে পত্র লিখেছিলুম উমারানীর অবস্থা সব খুলে, কোনো একটা ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে। সুরেন লিখেছিল জমিদারের কাজ আদায়পত্র হাতে, পুজোর সময় বরং দেখবে, এখন যাবার কোনো উপায় নেই ইত্যাদি। উমারানী মারা গেল সেই ভাদ্র মাসে। তারপর আরো বছরখানেক কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতায় এসে দেখলুম ওদের সেই বাড়িতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এলো। খানিক এ কথা সে কথার পর টুনি কাগজে মোড়া একটা কি আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেবার কতকগুলো রূপোর কাঁটা। টুনি বললে, বৌদি যে ভাদ্র মাসে মারা যায় আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলাম। বৌদি আপনার কত গল্প করলে, বললে মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরজি তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে আমি দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু আদর যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়। ওই রূপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেবার জন্যে। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল। আমি গেলে আমায় দেখিয়ে বললে ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু অত পয়সা কোথায় পাব, এই বছরেই দাদার বিয়ে না দিলে নয়। বিয়ে হোক তারপর চেষ্টা করে গড়িয়ে দেব। কাঁটা ওর বাক্সে তোলা ছিল। তারপর ভাদ্র মাসে বৌদি মারা গেল। আমি তার বাক্স থেকে কাঁটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে। কোথায় পয়সা পাবে? সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও তার হাতে দিতেন না। সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার। তা তো আপনি একবার গিয়ে দেখেই এসেছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, তাহলে তার হাতে পয়সা জমল কোথা থেকে? টুনি বললে, বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত। ওরা পশ্চিমে থাকত, সেখানে ওসব বোধহয় তেমন মেলে না। সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির ওপর তার কেমন ছেলে মানুষের মতো একটা লোভ ছিল। বৌদি করত কি, নারকেল পাতা চেঁচে ঝাঁটার কাঠি করে রাখত। লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এই রকম করে যে পয়সা পেত তাই দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেপিলেদের দিয়ে খাবার আনাতো, নিজে খেত, তাদের দিত। আপনি সেবার চলে যাবার পর থেকে সেই পয়সায় আর খাবার না খেয়ে সেই পয়সা জমিয়ে জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। আমি বললুম, সে মারা গেল কোন সময়ে? টুনি বললে, শেষ রাত্রে, প্রায় রাত 4টের সময়। রাত্রে বৌদির ভয়ানক জ্বর হলো। সেই জ্বরে একেবারে বেহুশ হয়ে গেল। তারপর দিন বিকালবেলা আমি ওর বিছানার পাশে বসে আছি। দেখি বৌদি বালিশের এপাশ ওপাশ হাতড়াচ্ছে, কি যেন খুঁজছে। আমি বললুম, বৌদি লক্ষ্মীটি, ওরকম করছো কেন? তখন তার ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্ন মতো। বললে, আমার চিঠিগুলো কোথায় গেল? আমার সেই চিঠিগুলো? বলে আবার বিছানা হাতড়াতে লাগলো। দাদা বিয়ের পর প্রথম প্রথম যেসব চিঠি তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল। আমি তা জানতাম। আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিলাম। তখন থামে। তারপর সেই রাত্রেই সে মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল তখনও তার আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, সুরেন সে সময় ছিল না? টুনি বললে, ছোটদাকে টেলিগ্রাম করা হয়েছিল। তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছে। অনেক বছর হয়ে গিয়েছে। এখনো শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, সজনে তলায় ফুল কুড়োবার ধুম পড়ে যায়,
পাড়াগাঁয়ের বন ঝোপ ঘেঁটু ফুলে আলো করে রাখে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে, ফাগুন দুপুরের আবেশ বিভোর রোদ আকাশে বাতাসে থরথর করে কাঁপতে থাকে, তখন আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় কে যেন অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা কাতর মুখে এক দৃষ্টে চেয়ে আছে। তখন মন বড় কেমন করে ওঠে, হঠাৎ যেন চোখে জল এসে পড়ে। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।